আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা দেহের চর্মরোগ, বিশেষ করে যে রোগটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দাউদ বা রিংওয়ার্ম। এ রোগের হওয়ার পিছনে কারণ, প্রতিকার এবং কিভাবে আমরা আরোগ্য হতে পারি, এই নিয়ে এই দাউদের আমরা কিছু আলোচনা বা কথা বলব। প্রিয় দর্শকবৃন্দ, এই রোগ এমন একটা রোগ, বিশেষ করে এই রোগ হওয়ার পরে অত্যন্ত চুলকানি, বিশেষ করে রাত্রে অত্যন্ত আমরা চুলকানিতে রোগীরা কোনো কষ্ট পায়। যাদের হয়েছে দীর্ঘদিন রোগ পোহাইতে হয়, দীর্ঘদিন যাবৎ কষ্ট করতে হয়। এই রোগ কেন হয়? এই রোগ ছত্রাক বা ফাঙ্গালের কারণে রোগটা হয়ে থাকে। যারা স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করে, দীর্ঘক্ষণ শরীর ভিজা থাকে, অতিরিক্ত ঘামে দীর্ঘক্ষণ সময় পোশাকটা থাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন, নোংরামি ঠিক মতো অপরিষ্কার থাকে, নোংরা কাপড় চোপড়ে, অথবা যার এই রোগ হয়েছে তাদের জামা কাপড় পরে, তাদের গামছা ব্যবহার করলে এবং চিরুনি ব্যবহার করলে এই সমস্ত রোগ উৎপত্তি হয়। এবং এই রোগ একজনের থেকে আরেকজন হয়। বিশেষ করে বাচ্চাদেরকে যদি আক্রান্ত ব্যক্তি কুলে নেয়, তার জামা কাপড় অথবা একসাথে বসবাস করে, তাহলে এর মাধ্যমে রোগটা ছড়িয়ে যায়। এই রোগটা কোথায় কোথায় হয়? এই রোগটা দেহের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গা হইতে পারে, এমনকি যে কোনো বয়সে হইতে পারে। এই রোগীর লক্ষণটা হচ্ছে রিং ওয়ার্ম। রিং মানে গুল, মানে গোলাকার। দেহের যে কোনো জায়গায় গোলাকারভাবে, গোলাকার হয়ে চতুর্দিকে গোলাকার ফুসফুস হয়, তার মাঝখানে ফাঁকা থাকে, কোনো কিছুই থাকে না। ওই আক্রান্ত স্থান লালচে, গোলাপি অথবা অন্য কালার হয়ে ফুসকিরির মতো হয়, তীব্র অত্যন্ত চুলকানি থাকে। আর এই চুলকানি রাত্রে কাপড় চোপড় গায়ে দিলে, বিছানার নিচে আবৃত হলে এবং গরমে তীব্র আকার ধারণ করে। এতটাই তীব্র আকার ধারণ করে যে রোগী চুলকানোর ফলে চুলকাইতে মানে ভয়ঙ্কর চুলকানি ধারণ করে। অনেক সময় চুলকানোর ফলে রোগীর রক্ত পর্যন্ত বেরিয়ে আসে। এই রোগী যদি সঠিক সময় সঠিক পন্থায় নির্দিষ্ট চিকিৎসা না হয়, তাহলে এমনভাবে স্প্রেড আউট হতে বাড়তে থাকে সারা শরীরে বা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, ব্যাপক আকার ধারণ করে। তাহলে আমাদের প্রতিকার করতে হলে আমাদের অবশ্যই এর নিয়ম কানুন বা আমাদেরকে অবশ্যই মানতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত গোসল করতে হবে, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিছানাগুলি ধুয়ে রাখতে হবে এবং আমরা সঠিক সময়ে শরীরে পরিচর্যা নিতে হবে। আর যাতে ফ্যামিলির অন্য কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাদেরকে আলাদা রাখতে হবে। প্রত্যেকটা ব্যক্তির কাপড় চোপড় আলাদা থাকতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। তার সাথে আমরা কিছু নিয়ম আছে সেটা মানতে হবে। যেমন খাবারের মধ্যে আছে বেগুন, মাছ, বেগুন, পুঁই শাক, কচু, কচুর লতা, কচু জাতীয় যে সমস্ত কিছু আছে এগুলি, খেসারির ডাল, মাসকলাইর ডাল, মুগ ডাল, এছাড়া আদার যে সমস্ত ইলিশ মাছ সহ বিশেষ করে যে সমস্তগুলি, এক কথায় রোগী যে খাদ্য খাওয়ার পর তার শরীরে চুলকানি পারে সেটি রোগীর জন্য নিষিদ্ধ। আচ্ছা, এরপরে এইভাবে যদি চলা হয়, তার সাথে সাথে এখন এইভাবে খাওয়ার পর কিছু ওষুধ তাকে প্রয়োগ করতে হয়। বিশেষ করে আমাদের কিছু হোমিও ওষুধ আছে, সেগুলো খাইলে অবশ্যই যে যারা চিকিৎসা করছেন বা চিকিৎসা করে আরোগ্য হইতে পারতেছেন না, অনেকে আবার মলম ব্যবহার করেন, ওয়াইনপেন্ট ব্যবহার করেন, বাহ্যিক ওষুধ ব্যবহার করেন। আসলে মূলত যদি ওয়াইনপেন্ট দেওয়া হয়, আবার কেউ এমনও দেখা গেছে শরীরে বিভিন্ন ধরনের গাছের পাতা, গাছের রস ব্যবহার করেন, অথবা অ্যাসিড পর্যন্ত ব্যবহার করেন, চুন জাতীয় পদার্থ ব্যবহার করেন। এতে কি হয়? এতে শরীর আক্রান্তে শরীর পুরিয়া পর্যন্ত যায়, ক্ষত আক্রান্ত হয়। যদি এরকম হয়, শরীরে এমন বিক্রি হইতে পারে যে আপনার বডিতে, আপনার দেহে বা শরীরে স্কিন ক্যান্সার পর্যন্ত হইতে পারে। কিন্তু এগুলা অনেক লোক না জেনে না বুঝে প্রয়োগ করেন। এই সমস্ত অপচিকিৎসা ব্যবহার করা
যাবে না, এগুলোতে বন্ধ করতে হবে। বাহ্যিক কোনো ঔষধ, বাহ্যিক মলম দেওয়া যাবে না, বাহ্যিকভাবে কোনো অয়েনমেন্ট ব্যবহার করা যাবে না। তবে তীব্রতর চুলকানি থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করব বা কি করতে হবে, রোগীকে অবশ্যই রোগীকে যে গ্লিসারিন আছে, গ্লিসারিন পানির সাথে যোগ করে সে আক্রান্ত স্থানে লাগানোর ফলে সে অনেকটা আরাম বোধ করবে, সফট থাকবে, চুলকানি কমবে। আচ্ছা, তার পাশাপাশি আমরা নিয়মিত ঘুমাইতে হবে, নিয়মিত পরিষ্কার পানি 8-10 গ্লাস পানি খেতে হবে, নিয়মিত গোসল করতে হবে, প্রয়োজনে 2-3 বার গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা এমন জাতীয় সাবান ব্যবহার করব না যে সাবানে ক্ষার বেশি, সেটা সাবান থেকে দূরে থাকতে হবে। যদি হাতে হয় তাহলে তার যেমন কাপড় চোপড় ধোলা ক্ষার ব্যবহার করতে হবে, সেটা ক্ষার ব্যবহার ওই সমস্ত সাবান থেকে দূরে থাকতে হবে। কাপড় কাচা তার কাপড় ধোয়া যাবে না, বিরত থাকতে হবে। তাকে সাবধানতার সহিত সাবধানতা অবলম্বন করতে হবে। আর খাবার দাবার বেলাও তাকে ওইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি আমাদের যে সমস্ত হোমিও ওষুধ আছে, যেমন টেলুরিয়াম, আচ্ছা টেলুরিয়াম, মেজিরিয়াম, সুরিনাম, সালফার, নেট্রাম সালফ, হ্যাঁ, এই সমস্ত আরো অনেক ওষুধ আছে, যে ওষুধগুলি আমরা যদি অর্থাৎ রোগীর সিমটম বা লক্ষণ অনুসারে আমরা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, রোগী অবশ্যই আরোগ্য হবে। সেটা হইতে হবে রোগীর তার অর্থাৎ ধরন অনুযায়ী, লক্ষণ অনুসারে তাকে যে ওষুধ নির্বাচিত হবে সেই নির্বাচিত ওষুধটি প্রয়োগ করলে রোগ আরোগ্য হবে। বিশেষ করে যে সমস্ত চর্মরোগ বা দাঁত আছে, দাঁত অবশ্যই আরোগ্য হবে। যদিও সেটা অনেক পুরাতন হয়, কিন্তু সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে খেতে হবে। বিশেষ করে স্কিন ডিজিজটা বা চর্মরোগটা, যেহেতু আমরা হোমিওপ্যাথিতে কোনো বাহ্যিক মলম ব্যবহার করি না, সেই ক্ষেত্রে ঔষধ খাওয়ার পরেই রোগীকে কি করতে হবে, ওর যে রোগটা ভালো হতে থাকবে, রোগীর প্রচন্ড বেশি চুলকানি আরম্ভ হবে। যত রোগটা শুকাবে ততই চুলকাবে। রোগটা যদি মরতে থাকবে অর্থাৎ আরোগ্যতা চুলকাবে। কিন্তু চুলকানোর ক্ষেত্রে ওই ক্ষেত্রে কোনো প্রকার বাহ্যিক মলম বা অয়েন্টমেন্ট দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে, এই ইতিপূর্বে বলছিলাম, সেই ক্ষেত্রে আপনারা রোগী যারা আছেন বা রোগাক্রান্ত হওয়ার ফলে সেই রোগীকে অবশ্যই গ্লিসারিন সহযোগে আর পানির সাথে মিশিয়ে সেটাকে ব্যবহার করতে হবে। এতেই কিউরেবল বা আপনি আরাম বোধ করবেন। কিন্তু মনে রাখবেন, কোনোভাবেই কোনো অবস্থাতেই বাহ্যিক ওষুধ দেওয়া যাবে না। যেই বাহ্যিক বা মলম বা অয়েন্টমেন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে রোগটা আরোগ্য না হয়, রোগটা সাপ্রেসড বা চাপা পড়ে যায়, অর্থাৎ চামড়ার নিচে চলে যায়, রোগটা সেটা আরোগ্য হয় না, চাপা পড়ে, অপচিকিৎসা হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করবো, যেহেতু আমরা সমূলে চিকিৎসা করবো, অর্থাৎ রোগটা যেন আজীবনের জন্য চিরতরে মুক্ত হয়, সেই জন্য আমরা বাহ্যিক কোনো মলম দিয়া রোগটাকে ভিতরে না দিয়া আমরা সঠিক চিকিৎসা বা অপচিকিৎসা না, সঠিক চিকিৎসা করতে হলে অবশ্যই আপনার শরীরের ভিতর থেকে আভ্যন্তরীণ চিকিৎসা করতে হবে। আভ্যন্তরীণ চিকিৎসা করতে হলে একমাত্র চিকিৎসার পদ্ধতি হচ্ছে যে আমরা ওষুধ খাওয়ার মাধ্যমেই চিকিৎসা হতে হবে। বাহ্যিক কোনো ওষুধ দিলেই সে রোগটা চাপা পড়বে, রোগটা ভিতরে চলে যাবে, রোগটা সঠিকভাবে আরোগ্য হবে না। ভবিষ্যতে আবার অনুকূল পরিবেশ পাইলেই রোগটা আত্মপ্রকাশ করবে। তাহলে আমরা কি করব, অবশ্যই বাহ্যিক কোনো মলম দেব না। এই যে ওষুধ টেলুরিয়াম, মেজিরিয়াম বা যে কোনো ঔষধ, হোমিওপ্যাথিক অনেক ঔষধ আছে, যে ওষুধ নাই নির্বাচিত হবে সেই ওষুধটি প্রয়োগ করলে নির্ধারিতভাবে ঔষধ প্রয়োগ করলে বা সেবন করলে রোগ আরোগ্য। কিন্তু সেই ক্ষেত্রে কিছু শর্ত হচ্ছে, রোগীকে যে আমরা ওষুধটা অ্যাপ্লাই করব বা যে ওষুধটা দেব সেই ওষুধটা হইতে হবে অবশ্যই পঞ্চম সংস্করণ, অর্থাৎ 6ষ্ঠ সংস্করণ বা 50 মিলিসিমেল পদ্ধতিতে। যদি আমরা এই 6ষ্ঠ সংস্করণ অনুসারে ঔষধ প্রয়োগ করি, তবেই এই দাঁত রোগ দ্রুত গতিতে অল্প সময়ে মানে বিনা কষ্টে দ্রুত গতিতে আরোগ্য হবে। আমরা জানি যে এই রোগগুলি বার হইতে বা সারতে হোমিওপ্যাথিতে দীর্ঘ সময় লাগবে, বছর লাগবে অথবা অনেক দিন লাগবে। কথাটা আদৌ সঠিক নয়। যদি আমরা 6ষ্ঠ সংস্করণ অনুসারে যদি নির্বাচিতভাবে যে ওষুধটি নির্বাচিত হবে সেই ওষুধটি প্রয়োগ করি, অবশ্যই অল্প সময়ের ভিতরে এই রোগ আরোগ্য হওয়া সম্ভব। তাহলে আমরা যে ওষুধটা প্রয়োগ করব, অবশ্যই ওষুধটা হইতে হবে 6ষ্ঠ সংস্করণ, ওষুধটা হইতে হবে
সুনির্বাচিত ওষুধটা হইতে হবে সূক্ষ্ম, ওষুধটি হইতে হবে 2 বা 4 আউন্স শিশির মধ্যে ডিস্টিল ওয়াটারের মাধ্যমে ওষুধটা প্রত্যেকবার ওষুধ খাওয়ার পূর্বে 10টি করে জাকি দিয়ে তারপরে রোগীর উপরে প্রয়োগ করতে হবে।